আমি বিকিনি পরি, শর্টস পরি, তারপরেও অতগুলো বাচ্চার আমি মা। তোমরা শাড়ি পরে, গলা ঢেকে, গিয়ে পরে, ঠিক আছে, স্যুট পরে তোমরা কি করছো? আমার যদি একটা শারীরিক ঊর্জা আসে বা আমি যদি কাউকে দেখে একটু কামুক হই, আই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। কেউ যদি, কোনো মেয়ে আমরা যদি কাউকে কাছে ডাকতে চাই, আমরা বলে দেবো। এতৎ সত্ত্বেও এমন পরিস্থিতি আমার জীবনে এসেছে যেখানে কেউ আমার অনিচ্ছাকৃতভাবে আমার গায়ে হাত দিয়েছে বা আমি সেখানে প্রতিবাদ করেছি। আমি সেই হিরোকে একেবারেই চাইনি সে আমার গায়ে হাত দিক, বা একেবারেই চাইনি সে আমার পাশে আসুক বা সে আমাকে কোনো রকমভাবে লাইক টাচ করুক। তা সত্ত্বেও সে করেছে। গো সামওয়্যার যেখানে তোমরা পয়সা দেবে, তোমাদের যথেষ্ট পয়সা, তোমাদের এইসব যৌন চাহিদা মিটবে। ডোন্ট কাম টু অ্যাক্ট্রেসেস, ডোন্ট শো ইয়োর পাওয়ার প্লে। দাদা দিদি সবাইকেই বলি, না আমার সময় আছে, না আমার আছে শখ। এখন এই মুহূর্তে অনেকেই বেশ ভয়ে আছে, আমি এমনটাই জানতে পেরেছি। সেদিন মেয়েটি কিছুই বলে উঠতে পারেনি। কেন তার মডেল হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বাবার এক বন্ধু পরিচালক, তিনি তাকে অফিসে ডেকেছিলেন, ফাঁকা অফিসে, তিনি ছিলেন একা। মেয়েটি যেদিন যায়, হঠাৎই পরিচালক বলে ওঠেন তার বুকটি বড় সুন্দর, এবং বলে গায়ে হাত দিতে শুরু করেন। তিনি হয়তো আরও কিছু করতে চেয়েছিলেন। মেয়েটি চিৎকার করে অফিস থেকে বেরিয়ে যায়। দুদিন বাড়িতে একদম বন্দি ছিলেন, কারুর সঙ্গে কথা বলেননি। তৃতীয় দিনের মাথায় মাকে সব জানান। মা বলেন, থাক, ছেড়ে দে। কেন ছেড়ে দেওয়া? কারণ চর্চা হবে তার মেয়ের শরীর নিয়ে, তার 21 বছরের মেয়ের শরীর নিয়ে, এবং এখানেই সমস্তটা চাপা পড়ে যায়। মেয়েটি এখন আইটি সেক্টরে কর্মরত, কিন্তু তার সেদিনের যে ভয়াবহতা বারে বারে ফিরে আসে নানাভাবে। যে অপরাধ করে সে অপরাধ করতেই থাকে, আর যে অপরাধের শিকার হয় সে লুকিয়ে বেড়ায়, সে লজ্জা পায়, সে ভয় পায়। এমনটা চলে আসছে, চলছেই। আজকে আমরা রীতা ভরিকে পেয়েছি একটা বড় বৃত্তে। এই যৌন হেনস্থা, একেবারে পুরুষের সরাসরি মেয়েদের শরীর নিয়ে যে চর্চা, যে বিরোধ, যে আক্রমণ, যে লালসা, সেই বিষয়ে আমরা কথা বলবো। এবং আমি খুবই অনেক দিন ধরেই জানি, খুবই নয়, আমি অনেক দিন ধরেই জানি রীতা বড়ি এই বিষয় নিয়ে পড়াশোনা করছে, কাজ করছে, এবং নিজেও খুবই সচেতন। এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে একটি বিরলই বলবো আমি, মানে সাক্ষাৎকারের ঘটনাও আমরা জানি। সেই কারণেই ওকে বলেছিলাম, ও যদি কিছু আমাকে আমার সঙ্গে কিছু বিনিময় হয় এই বিষয় নিয়ে। এবং শুধুমাত্র আনন্দবাজার অনলাইনকেই ও কথা দিয়েছিল, সে কথাও আজ রেখেছে। একদমই তাই শোভন দিদি। আর তার একটা বড় কারণ হচ্ছে যে এই টপিকটা এত সেন্সিটিভ না, মানে যেভাবেই ঘটনাগুলো ঘটে থাকুক না কেন, আমি কোনোভাবেই ঝট করে কাউকে এটা নিয়ে ফেস টু ফেস, ওয়ান ইন্টারভিউ দিতে চাইনি। তার কারণ মানুষ এটার সেন্সিটিভিটিটা কতটা, কিভাবে অ্যাড্রেস করা উচিত, কিভাবে আলোচনা করা উচিত এরকম একটা টপিক নিয়ে, যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে কি হচ্ছে এবং সচেতন হয়, এটাকে শুধু কেচ্ছা হিসেবে না দেখে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো রীতা ভরি খুব আপরাইট, সবাক, সচল, সহজ, সজীব, এতগুলো কথাই বলা যায়। তো তাকে কেন আলাদা করে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলো? এবং টুইটও করছিলি আমি দেখছিলাম আগে থেকে। হ্যাঁ, দ্য থিং ইজ কি, আমি ছোট করেই বলছি, তার কারণ সত্যি কথা বলতে মানে এই যৌন হেনস্থার ব্যাপারটা তো আমাদের পুরো জীবন ছড়িয়ে। আমি এটা মানে হলফ করে বলতে পারি যে হেন কোনো মেয়ে বোধহয় কলকাতা শহরে নেই যে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফেস করেনি। নট নেসেসারিলি সবসময় এরকম কাস্টিং কাউচ লেভেলে বা গায়ে হাত দেওয়া লেভেলে, বা এই যে ধরো ইভেন বাসে ট্রেনেও যে মেয়েরা ট্রাভেল করে, যাতায়াত করে, সবাইকে জিজ্ঞেস করে দেখো, বা নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যেই দেখবে, কাজিন বা মামা, সবার কিছু না কিছু ঘটনা রয়েছে। অ্যাটলিস্ট আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যখনই এইগুলো নিয়ে কথা বলেছি, কিছু না কিছু কিন্তু সবসময় উঠে এসেছি। তার মানে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, সামওয়্যার ডিপ ডাউন আমাদের সমাজে পুরুষদের মধ্যে, অধিকাংশ পুরুষদের মধ্যে, সবার কথা তো বলতে পারবো না, একটা ডিপ রুটেডভাবে এই ভাবনাটা রয়েছে যে আমার যদি একটা শারীরিক ঊর্জা আসে বা আমি যদি কাউকে দেখে একটু কামুক হই, আমি যত ভদ্রভাবে বলার চেষ্টা করছি সেটা,
আই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট, আমাকে কিছু করতেই হবে, হবে। হয় গায়ে হাত দিতে হবে, নইলে ধরতে হবে, নইলে কোনোভাবে একটা কিছু ভাষা প্রয়োগ করতে হবে যেটাতে লাইক আমি সেই মেয়েটাকে জানাতে পারি। কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন? তাহলে সিভিলাইজেশনটা কোথায়? তুমি যদি নিজেকে সামলাতে না পারো, তোমার এই ঊর্জাটাকে, তোমার ওই হোয়াট এভার, তুমি যদি সেটাকে সামলাতে না পারো, তাহলে অক্ষমতাটা তো তোমার, সেটা তো মেয়েটির অক্ষমতা কখনোই হতে পারে না। আর তোমার ঊর্জা যখন আসছে, যেখানে আসছে, সেখানে 6 বছরের মেয়ে থেকে 70 বছরের বৃদ্ধা কেউ বাদ পড়ে না। তারপরেও তোমরা সেখানে এসে কারণ দাঁড় করাবে যে সেটার কারণ হচ্ছে পোশাক, সেটার কারণ হচ্ছে সে কোথায় ছিল, কটা বেজেছিল। বললাম এক্ষেত্রে বলা হয়েছিল মেয়েটি একটু রিভিলিং পোশাক পরে গেছিল, সেই জন্যই বুকের দিকে চোখটা পড়ে গেছে। এই যে ধারণাটা আছে না, কেউ রিভিলিং পোশাক পরেছে মানে আহ্বান জানাচ্ছে আমার কাছে এসো বা কাছে আসো। কেউ যদি কোনো মেয়ে, আমরা যদি কাউকে কাছে ডাকতে চাই, আমরা বলে দেবো। পোশাক দিয়ে আমরা কোনো মেসেজ দিচ্ছি না, কেউ দিচ্ছে না, বিশ্বাস করো, ঠিক আছে? বলে দেব, আমাদের ইশারায়, গায়ে হাত দেয়, মানুষ বুঝতে পারবে, ঠিক আছে? মানে ওটার জন্য কনসেন্ট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ ইয়েস, একটা ইয়েস বা নো, ঠিক আছে? কনসেন্ট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এনিওয়ে, তোমার কথাটাতে ফিরে আসি, তুমি যে প্রশ্নটা করলে, আমি তো কাজ শুরু করি অনেক কম বয়সে, ধরো আমার 16 বছর বয়স ছিল যখন অগবধূ সুন্দরী ফ্লোরে যায়। তার আগে ওয়ার্কশপ আমি 15 বছর বয়সে রবি ওঝার সাথে করছিলাম। যখন টেলিভিশনে অগবধূ সুন্দরী খুবই জনপ্রিয় হয়, মানুষ ভালোবাসে, তারপর আমি সিনেমাতে ট্রানজিশন করতে চেয়েছিলাম। এবারে সেই জার্নিটা অতটা স্মুথ ছিল না যতটা আই উড হ্যাভ লাইকড ইট টু বি, যেহেতু আমি অলরেডি আমার অভিনয় কাজ অগবধূ সুন্দরীর থ্রু মানুষের কাছে একটা প্রমাণ করেছিলাম, তারা আমাকে ভালোবাসাটা দিয়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রিটা তো ওইভাবে চলে না, চললে অন্যরকমই হতো অলটুগেদার, শুধু যদি ট্যালেন্টের মারফতে হতো। যাই হোক, সো আমার আর্লি অন এই ট্রানজিশনের সময় আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটে, যার মধ্যে এবার সব ঘটনাগুলোই সামার জাস্ট অ্যানয়িং, ঠিক আছে? জাস্ট অ্যানয়িং। কারণ তুমি যেটা বললে, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমার পার্সোনালিটি একটু ইন্টিমিডেটিং, মানে সামনের মানুষটা, সে প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, আলোচনার মধ্যে খুব সহজেই কিছুক্ষণের মধ্যে বুঝে যায় যে এখান থেকে কিছু পাওয়ার নেই, না হবে না, গুছিয়ে টাটা, দ্বিতীয়বার দেখা নয়, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড আই হ্যাভ লেট দ্যাট হ্যাপেন। আমি যখন বুঝেছি এখানে এটা ওই দিকেই যাচ্ছে, না বোঝার ভান করে কথাটা একটা জায়গায় শেষ করে আমি ঘর ছেড়ে বেরিয়ে গেছি। এতৎ সত্ত্বেও এমন পরিস্থিতি আমার জীবনে এসেছে যেখানে কেউ আমার অনিচ্ছাকৃতভাবে আমার গায়ে হাত দিয়েছে বা আমি সেখানে প্রতিবাদ করেছি, ঠিক আছে? আমি সেখানে চেঁচিয়ে বেরিয়ে চলে গেছিলাম, ঠিক আছে? আমি গাড়িতে, একটা মিটিংয়ের পরে একজন প্রডিউসারই, এবং আমার মনে হয়েছিল যে আমি কেন মিটিংটাতে গেছিলাম। ওইটাই একটা পাবলিক প্লেসে, কিন্তু এমন না কোনো কারোর ঘরে, হোটেল রুমে, কিছু না, একটা পাবলিক প্লেসে মিটিং করতে গেছিলাম। কিন্তু যেহেতু ওই লোকটি আমার হাত ধরে, আমার নিজেকে এত নোংরা লাগছিল, আমার মনে হচ্ছিল আমি কেন মিটিংটায় গেছিলাম, আমার মিটিং যাওয়া উচিত হয়নি। তুমি জানো আমার মা কত প্রোগ্রেসিভ, মা একেবারে বাঘিনী হয়ে আমাদের প্রোটেক্ট করে ডাকে, কিন্তু না শ্রবন্তী, তুমি মাকে পর্যন্ত শেয়ার করতে পারিনি। তখন আমার মনে হচ্ছিল আমি ভুল করেছি, আমি কেন গেলাম মিটিংটাতে। আমার খালি মনে হচ্ছিল যে আমি কি পোশাক পরে গেছিলাম, কি আমি কি তাহলে সোশ্যাল মিডিয়াতে ছবি দিই বলে এরকম হয়েছে। আমি যে কি ভেবেছি আর কি না ভেবেছি তার কোনো ঠিক ঠিকানা নেই ওই মুহূর্তে, মানে ওই সময়টাতে। আর কি বলো তো, পায়ের তলার মাটি যেহেতু এতটা শক্ত ছিল না, তখন এতগুলো কাজ হয়নি, এতটা পরিচিতি মানুষের কাছে সেই জায়গায় হয়নি যেখানে আমার একটা গলার বিশাল জোর রয়েছে। আমি ভয়ে ছিলাম যে এই মানুষটা এত ইনফ্লুয়েন্সিয়াল, এত বড় প্রডিউসার, এ হয়তো মানে আমি যদি মুখ খুলি আমাকেই শেষ করে দেবে, ঠিক আছে? কিছু না হোক বদনাম করবে, বলবে যে যেটা তুমি ওই মেয়েটির ক্ষেত্রেও বলবে যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে শুরু করে তোমার কি বলে যে আমার মানে আমি ওনার অ্যাডভান্টেজ কি বলতে পারি কি না বলতে পারি তার কোনো ঠিক ঠিকানা নেই। খানিকটা ভয়তেই বলো, আমি তখনও মানে আই ওয়াজ নট কমফোর্টেবল ইভেন উইথ দ্য আইডিয়া, মানে আই ফ্রোজ টেকনিক্যালি, ওই পুরো ইয়েটাতে না আমি পুরো ফ্রিজ করে গেছিলাম। আই ডিডন্ট নো হাউ টু ইভেন অ্যাড্রেস ইট। কিন্তু সামহাও না, ওই তো শত্রুপা সান্যালের মেয়ে তো, এন্ড অফ দ্য ডে রীতাভরি চক্রবর্তী তো, কিছুতেই ওটা না আমি কোনোদিন হজম করতে পারিনি যে দিস হ্যাপেন্ড, যেটা হয়েছিল। এবং সেই লোকটা যেহেতু খুবই বড় প্রডিউসার, ইন দ্য সেন্স বড় বড় ছবি করে, অনেক অনুষ্ঠানে বা গ্যাদারিংয়ে অনেকবার তার সাথে দেখা হয়েছে, আমি তাকে দেখতে পেয়েছি। আর প্রতিবারই না আমার সেই ট্রমাটা মনে পড়ে যেত। এবং কি বলতো, ওই মুহূর্তটাতে কারোর মনে হতে পারে আরে মানে হাতিতে ধরেছে তাতে এত ড্রামা। কখনো তুমি ভাবতে পারছো কেউ তোমায় শুধু শরীর হিসেবে দেখছে এবং তার নজর এবং যে সে তোমাকে যেভাবে ছুঁয়ে দেখছে বা সে যেভাবে তোমাকে সে মাপছে, তাতে তুমি হচ্ছে একটা মাংসের পিণ্ডর বেশি কিছুই নয়।
এই যে মানে কি বলবো, দিস আই ডোন্ট নো ইফ মেন আন্ডারস্ট্যান্ড দিস, যে মেয়েদের যে ট্রমাটা থেকে যায় অনেক সময় গায়ে হাত না দিয়েও কিন্তু এই ট্রমাটা হতে পারে। কেউ যদি তোমাকে মেপে শুধু তোমায় বলে যে তোমার শরীরের কোনো অংশেরই বা কিছু নিয়ে তোমাকে যদি একটা কুকথাও বলে, সেটাও কিন্তু সে করে সে কানে লাগে একদম। তার কারণ it is called inappropriate for a reason, because it is not appropriate for us to take such a message. It's not normal. Anyway, so এটা ছিল ফ্ল্যাশব্যাক। এতগুলো বছর কেটে গেছে। ইনফ্যাক্ট আমি আমার একজন জার্নালিস্ট বান্ধবীকেও এই ঘটনাটা বলেছিলাম, এবং সে বলেছিল আমাকে যদি কখনো ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট আমরা লিখবো। আমি তখন বলছিলাম না গো, যখন বলার, যখন এটা নিয়ে অ্যাকশন নিয়ে, আমি যখন জানবো আমি এটা নিয়ে ফাইট করতে পারবো, আই উইল টেল ইউ। আমি শুধু এই কাদা ছোড়াছড়ি সোশ্যাল মিডিয়াতে লাইক কাউকে স্ক্যান্ডেল করা, নেম কলিং করা, এগুলোতে আমি বিশ্বাস করি না। আমি ডিগনিটিতে বিশ্বাস করি। তাহলে এখানে আমি আটকাচ্ছি, এই যে বলা হয় না যে এত পরে কেন বলছে, তাহলে একটা মেয়ের সামাজিক বা অর্থনৈতিক অবস্থান, এবং সে যদি সেখানে উইক থাকে, এবং যার সঙ্গে এটা হচ্ছে, যিনি করছেন, সে যদি অত্যধিক প্রভাবশালী হয়, তাহলে তাদেরও একটা কোথাও সময় লাগে যে মানে মানে গেট ব্যাক করতে আর কি। একদমই গো। অনেকে তো কেন বলেনি, এখন কেন বলছে, এই যে একটা অদ্ভুত, আরে এখন কেন ওই ট্রমা এমন একটা জিনিস যে লাইক তোমার সমস্ত ক্ষমতা, তোমার সমস্ত পাওয়ার, সমস্ত কিছু তোমার থেকে ছিনিয়ে নিতে পারে, তোমার মাথাটাকে একটা পুরো ব্লব বানিয়ে দেবে, তুমি রেসপন্ডই করতে পারবে না। অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্টের ট্রমা ক্যান বি লাইক দ্যাট। অ্যান্ড এই ইন্ডাস্ট্রিতে অনেস্টলি স্পিকিং, এই ইন্ডাস্ট্রিতে কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে, নোবডি ওয়ান্টস টু লুজ দেয়ার জব। সবাই চায় যে তারা কাজ পাক। একজন বড় কাউকে, বড় মাথাকে চটিয়ে দেওয়া মানে হচ্ছে হয়তো সেখান থেকে কেন আরো 4টে জায়গা থেকেও কাজ আসবে না, ঠিক আছে? এত কিছু তাকে ভাবতে হয়। যেই মানুষটা তখন আলাদা করে পাশ থেকে বলবে যে না সত্যের সাথে থাকো, কাজের জিনিসটা করো, তারা কি কাজ দেয়াবে না তো? তো তাহলে দে অলসো হ্যাভ টু লুক আউট ফর দেম। সো আই আন্ডারস্ট্যান্ড। আবার অনেকের থাকে যে তারা ওই মানে এটা নিয়ে যতবার আলোচনা হয়, যতবার চর্বিত চর্বণ হবে, ততবার তারা ওই ট্রমাটার মধ্যে দিয়ে বারবার যাবে। তো তারা দ্বিতীয়বার যেতে চায় না। লেডি গাগা অ্যাডমিট করেছিল যে ও অল্প বয়সে কাজ করতে এসেছিল, ওকে কোনো খুব বড় মিউজিক প্রডিউসার বারে বারে রেপ করেছিল, ঠিক আছে? ওইটা ওপরার একটা শোতে বলেছিল, কিন্তু ও কারোর নাম করতে চায়নি। ও বলেছে আমি নাম করতে চাই না, আমি ওই ঘটনাটার মধ্যে দিয়ে দ্বিতীয়বার যেতে চাই না। আমি যতবার ইন্টারভিউ দেবো, এটা নিয়ে কথা বলবো, ইয়ে করবো, আমাকে ওটার মধ্যে বারবার দিতে হবে। কিন্তু এটা আজকে আমি বলছি যাতে অল্প বয়সী মেয়েরা এটা জানে, বোঝে যে এরকম কোনো পরিস্থিতি পড়লে সেখান থেকে তুমি বেরিয়ে যাবে। ইট ডাজেন্ট মিন যে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ইট ডাজেন্ট মিন তোমার কাজ শেষ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ধরো হার্ভি ওয়াইনস্টাইনের এগেনস্টে অ্যাশলি জাড প্রতিবাদ করেছিল বলে তারপরে এতগুলো মেয়ে সেখান থেকে উঠে এলো, মিটুতে কথা বলতে শুরু করলো, একটা মুভমেন্ট হয়ে গেল, লোকটা জেল হয়ে গেল। এটাও তো আমরা চোখের সামনে দেখলাম। দুটোই সম্ভব। তাহলে আমরা যেহেতু সবাই সেম ভাবে তৈরি না, আমাদের বেঁচে থাকা, আমাদের পরিবার, আমাদের শরীরের লাইক স্ট্রাকচার, মাংস, চাহনি কিচ্ছু যেহেতু এক না, হাউ ডু ইউ এক্সপেক্ট যে আমরা সবাই একই রকম ভাবে রিঅ্যাক্ট করব একটা ঘটনা ঘটলে? তাই না? ভয়টা তো মানুষের ডিফারেন্টলি লাগে। স্ট্রাকচার নিয়ে যা কথাবার্তা হয় মহিলাদের, and as if that is normal, ঠিক আছে? মানে যে এটা বলাই হচ্ছে স্বাভাবিক। আরে ছেলে তো বলবে, এই ছেলে তো, পুরুষ তো বলে যে কতগুলো লাইক কনসেশন দিয়ে রাখা হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, সো যখন এবার ফাস্ট ফরওয়ার্ড, ওই এতগুলো বছর কেটে গেছে ঠিকই, কিন্তু যখন এই আরজি করের ইনসিডেন্টটা ঘটে, আমি পাপুয়া নিউগিনিতে শুটিং করছিলাম এবং রোজই ফলো করছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। মা প্রতিদিন মিছিলে যাচ্ছিল, দিদি যাচ্ছিল, এবং আমি ট্যাপ রাখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। এবং মিছিলে একদিন দেখি আমি ওই প্রেডেটার, সেও মিছিলে হাঁটছে, এবং আরও কয়েকজন যারা আমি জানি, আমার সাথে ঘটনা না হয়ে থাকলেও আমি জানি তারা রিপিট অফেন্ডার ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? আমি নিজে ডিস্টেন্স রেখেছি, অন্য মেয়েদের কলিগদের কথা শুনেছি যে তাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে। সেদিনকে না আর নিজেকে ধরে রাখতে পারলাম না সেদিনকে। আর অ্যাট দ্য সেম টাইম যাই না, এটাই হয়তো ইউনিভার্স বলো, বি কাকতালীয়ভাবে বলো, যে আমি যেহেতু একটা মালায়ালাম ফিল্ম ইউনিটের সাথে কাজ করছিলাম, সমানে ওরা সকাল থেকে রাত অবধি শুধু হেমা কমিটি নিয়ে কথা বলছিল। যেহেতু হেমা কমিটিটা মানে পুরো এই লাস্ট 2 বছর ধরে ইয়ে করে ফাইনালি রাইট টু ইনফরমেশন করে টোরে বেরিয়েছে, নামগুলো রোজ একটা একটা করে আসছে, এক একজন বড় বড় মানুষ, তাদের উইকেট পড়ছে, ঠিক আছে? এ রিজাইন করছে, ইয়ে করছে, এই সমস্ত চলছে। যখন আমার একটু সেইটা প্লাস
পশ্চিমবঙ্গের মানুষের এই যে সরঅভয় তারা এগিয়ে এলো, হ্যাঁ, অভয়ের জন্য, প্রতিবাদ করার জন্য, জাস্টিসের জন্য, এবং আমি আমার বাংলাকে যেভাবে দেখলাম তাতে আমার মনে হলো আমার ভয়ের কি আছে, আমার পাশে আমার পুরো পশ্চিমবঙ্গ আছে এই সময় ফর উইমেন্স রাইট। যদি সত্যি সত্যি এই প্রতিবাদের কোনো মানে থাকে তাহলে মহিলাদের হেনস্থা হওয়া বন্ধ হওয়া উচিত সব জায়গা থেকে। আরেকটা আরজি করের মতো কেস আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে হবে, তবে গিয়ে কি আমাদের মেয়েদের জন্য কেউ কথা বলবে, নাকি এই মুহূর্তেই আমাদের কিছু করা উচিত, আমাদের পরের জেনারেশনের জন্য কি ডু উই ও নাথিং? সেই জায়গা থেকে আমি একটা মেসেজ লিখে চিফ মিনিস্টারকে ট্যাগ করেছিলাম। মেসেজটাতে খুব ছোট করে বলছি, এটাই লেখা ছিল যে আমার নিজের মনে হয় যে যৌন হেনস্থা যেরকম এখানে হয়ে থাকে, একটা হেমা কমিটির মতো কমিটি পশ্চিমবঙ্গে হওয়া উচিত, যেখানে ইনভেস্টিগেশন করে বার করা উচিত এই সমস্ত প্রেডিটরদের এবং তাদের আনমাস্ক করা উচিত, যাতে সাধারণ মানুষ জানতে পারে যে এরা কারা, ঠিক আছে, এবং তাদের আগেনস্ট এফআইআর তারপরে করা উচিত, কিন্তু এটা স্ট্রাকচার্ড ভাবে হওয়া উচিত। এবং আমি সেখানে চিফ মিনিস্টারকে ট্যাগ করে তার সাহায্য এই কারণেই চেয়েছিলাম, হেমা কমিটিও কিন্তু ওদের সরকারের তৈরি করা, ওদের সরকার যে এক কথায় রাজি হয়ে গেছিল তা না, মানুষকে প্রেশার দিয়ে রাজি করাতে হয়েছিল। এবং এইটা এরকম একটা কমিটি তৈরি করে ইনভেস্টিগেশন করা, এটা সরকারি লেভেলেই সম্ভব। আমার সেই ক্ষমতা নেই, আমি টিএমসিও না, বিজেপিও না, কোনো পলিটিক্যাল কালারই আমি আমার গায়ে লাগিয়ে ঘুরি না, লাগাতে চাইও না, ঠিক আছে। মানে আমি যখন নবান্নে যাচ্ছিলাম তখনই আমার কাছে মেসেজ আসতে শুরু করেছে, ফোন আসতে শুরু করেছে, সবার আগেই বোধহয় মাথা আসতে শুরু করেছে নবান্নে যাচ্ছে অভিনেত্রী বা অভিনেতা মানেই হয়তো এমপি হতে চলেছে। দাদা দিদি সবাইকেই বলি, না আমার সময় আছে, না আমার আছে শখ, আমি আমার কাজটা খুব ট্রুথফুলি করি, আমি মানুষের পাশে আছি, তার জন্য আমার এমপি হওয়ার দরকার নেই, না আমার কোনো লোভ আছে বা ইচ্ছে আছে, মানে জাস্ট না, আমার পলিটিক্সে আসার কোনো ইচ্ছে নেই। পলিটিক্স আমাদের জীবনের সবার অংশ, গণতন্ত্রে থাকতে গেলে পলিটিক্সকে নিয়ে বাঁচতে হয়, আমি নিয়ে বাঁচছি, কিন্তু আমি অ্যাক্টিভলি করতে চাই না। মানুষের পাশে থাকার জন্য আমাকে কোনো জায়গায় নেতা হওয়ার দরকার নেই, আমি অভিনেতাই ঠিক আছি। সো যাই হোক, সো উনি আমি ওনাকে ট্যাগ করেছিলাম যে উনি যদি একটা এরকম কমিটি ফর্ম করেন তাহলে দেয়ার ইজ স্টিল হোপ যে এই লোকগুলোর হয়তো শাস্তি হবে। থ্যাঙ্কফুলি ইন আ কাপল অফ ডেজ আমি যখন শুটিং করছি, দিদি নিজেই ফোন করেন, হ্যাঁ, নিজে ফোন করে বলেন যে উনি আমার স্ট্যাটাসটা পড়েছেন এবং উনি পাশে থাকতে চায়। এবং প্রচুর কমেন্টে কিন্তু লোকে ধুয়ে লিখেছিল যে উনি পাত্তাও দেবেন না, উনি উত্তরও দেবেন না, তুমি ভুল মানুষকে বলছো। অ্যাটলিস্ট তাদেরকে উনি ভুল প্রমাণ করে কিন্তু ফোনটা নিজেই করেছিলেন, কোনো সেক্রেটারিকে দিয়ে না, করে বললেন রীতাভরি সব ভালো, সব ঠিক আছে, আমি তোমার স্ট্যাটাসটা পড়েছি, আমি অলরেডি 5 জন মিনিস্টারকে লাগিয়েছি এটাকে পুরো ভালো করে স্টাডি করার জন্য, হেমা কমিটি রিপোর্টটাকে, যাতে কি করে ইমপ্লিমেন্ট করতে হবে, হোয়াট ওয়ার দ্য স্টেপস অফ ইট, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা ওরা বুঝতে পারে। বাকিটা তুমি যদি একবার বসে কথা বলে যায় আমরা সেভাবে এগোতে পারি। তো আমি তখন ওনাকে বললাম আমি বাইরে আছি, আমি দেশের বাইরে আছি, আমি ফিরে এসে ওনার সাথে কথা বলবো। No, that I have to give it to her, like you know, আমি ফোনটা রাখবার পরে আমার এখনো মনে আছে আমার সাথে ওই মালায়ালাম অ্যাক্টর, আমার কো অ্যাক্টর প্রকাশ এবং আমার ডিরেক্টর ডক্টর বিজয়, এরা সবই তোমার মালায়ালাম সিনেমার বেশ বড় জায়গায় রয়েছে, সেরকমই আমি দুজনের সাথেই শেয়ার করলাম। এবং ওরা দুজনেই তো প্রথমে বললো যে মানে এটা তো ব্রিলিয়ান্ট যে 3-4 দিনের মধ্যেই যদি মানে তোমাদের সিএম রেসপন্স করে থাকে, আমাদের সিএম আমাদেরকে এত পাত্তাই দেয়নি আমরা যখন হেমা কমিটি করতে চেয়েছিলাম। আমি তখন বললাম যে অ্যান্ড দে ওয়ার ভেরি সাপোর্টিভ অফ ইট অ্যাজ ওয়েল। এবং আমি নেক্সট কদিন নিজের ক্লাস করলাম প্রকাশের থেকে টু ইভেন আন্ডারস্ট্যান্ড বেটার যে কী করে হেমা কমিটি, আর ইভেন হেমা কমিটির কী কী চ্যালেঞ্জেস ছিল, কী কী হয়েছে, কী কী প্রবলেম হয়েছে ইন দ্য রেজাল্ট অফ ইট, সেটাও আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড। ফিরে আসার পরে আমি কি বলে, এবং ফিরে এলাম যখন, তখন পরিস্থিতি অত্যন্ত টালমাটাল, মানে ডাক্তারদের চলছে তোমার তখন মানে প্রতিবাদ চলছে এবং তাদের রাইটফুল ডিম্যান্ডস নিয়ে তারা বসে রয়েছে। এবং আমাদের সিএমের সাথে দিদির সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ কথা মানেই হচ্ছে তখন যেন ডাক্তারদের আগেনস্টে যাওয়া, ডাক্তারদের সাপোর্টে না বা বিদ্রুপে কিছু করা, এরম একটা পুরো সিচুয়েশন ছিল। এবং আমি জানতাম যে আমি যদি যাই সেই রকম ম্যাথ ক্যালকুলেশন হবে, থ্যাঙ্কস টু অল মাই কলিগস যারা অলরেডি মানে এমন দল ভারী করে রেখেছে, টিএমসির লোকে ধরেই নেয় যে ইট ইজ মানে কয়েনের এপিটার ওপিট। অনেক কিছু ভাবনা চিন্তা করেও আমার নিজের মনে হলো যে এই লড়াইটা তো আমার একার নয়, এই লড়াইটা যুগ যুগ ধরে চলে এসেছে। মানে কোনো এক কালে নটি বিনোদিনীর সময় বা তাদের সময় হয়তো যে নটি হতো
লোকে ধরেই নিত যে সে তার শরীরও মানুষকে দেয়, তখন দ্যাট ওয়াজ পার্টলি ট্রু। অনেক বছর হয়ে গেছে, সেই সত্যিটা পাল্টে গেছে। সেই যুগটা আলাদা ছিল, তখন সতীদাহ হতো, মেয়েরা ব্লাউজ পরতো না, হ্যাঁ, মেয়েরা বাড়িতে থাকতো, কোনো কাজ করতো না, ভোট দিত না। তাই তোমরা যদি এখনো ওই বাকিগুলো পাল্টে ফেলে সেই প্রথাটাকে এখনো বলতে চাও যে সেটাই স্বাভাবিক বা নর্মাল, কোনো মেয়ে এন্টারটেনমেন্ট বিজনেসে কাজ করতে এসেছে মানে সে নানান রূপে সাজে ধরা দেয় মানে সে মানে তোমার জন্য অ্যাভেলেবল। কথা বলার আছে, আমরা দেখেছি প্রচুর মানে আমরা তো অভিনেতাদেরই দেখি, আমরা তো সাধারণ মানুষকে ফলো করি না। তো অভিনেতারা গেছেন কোনো সমুদ্রে বেড়াতে গেছেন, বিচে বেড়াতে গেছেন, অবভিয়াসলি তারা বিকিনি পরেছেন এবং তারা ছবি দিয়েছেন, এখনো দিচ্ছেন, আগেও দিতেন, পরেও দেবেন, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেইটা নিয়ে নানা রকম ট্রোলিং তো আমি বাদই দিলাম, এখানে আনছি না এখন। কিন্তু এই যে ধরে নেওয়া হয় ও অমুক, তো ও আবার গেছে, মানে এক্ষেত্রে আমি বলছি ও গেছে, ও কথা বলতে গেছে যৌন হেনস্থা নিয়ে, এটা কখনো হতে পারে? হোয়াট ইজ দিস? হ্যাজ ইফ আমার পোশাক উইল ডিসাইড যে আমি কি অ্যাকশন নিই কি অ্যাকশন নিই না। আমাকে তো যদি কখনো কেউ কিছু এই নিয়ে বা কি বলে ইনডিরেক্টলিও বলতে আসে, আমি শুধু এইটুকুই বলতে চাই যে বাকি আমি যা করি কি না করি, কি না করি কাজ ওয়াইজ, সেটাকে তোমরা কতটা সম্মান দেবে না সেটা তোমাদের ব্যাপার। আমি তো একটা মুখ বধির বাচ্চাদের স্কুল চালাই 17 বছর ধরে, আমি বিকিনি পরি, শর্টস পরি, তারপরেও অতগুলো বাচ্চার আমি মা। তোমরা শাড়ি পরে, গলা ঢেকে, পরে, ঠিক আছে, স্যুট পরে তোমরা কি করছো নিজেদের জীবনে? নিজে সেই প্রশ্নটা করো। অল আই ওয়ান্ট টু সে ইজ দিস, ঠিক আছে, আমাদের কাজটাই সব। আমরা কি কাজ করে যাই, কি কর্ম করে যাই, দ্যাট ইজ এভরিথিং। অ্যান্ড কে বিকিনি পরেছে, কে তোমার সমুদ্রে শাড়ি পরেছে, এত যদি অপছন্দ হয়, লাইক 8 বিলিয়ন পিপল অন আর্থ, জাস্ট দেখো না, তাকিও না, আনফলো করে দাও। কে বলেছে, কে মাথার দিব্যি দিয়েছে যে দেখতে হবে? এরকমও হয়, আমি জানি না তুই একমত হবে কিনা, এই যে পরিচালক বা যে কোনো মানে পুরুষের কথাই আমরা বেশি বলছি আজকে, এখানে একটা পাওয়ার প্লেও কাজ করে। আমি দেখেছি যে যখন এই ঘটনাগুলো ঘটছে, মানে কর্পোরেট সেক্টরে যদি বলি, সরে আসি যদি ইন্ডাস্ট্রি থেকে, হ্যাঁ সেখানে বস অবভিয়াসলি, তো তারও তো করে পছন্দও না যে তার নিচে কাজ করছেন যে কর্মী, কিন্তু কোথাও একটা পাওয়ার তো প্লে করে যে আমি বস, এবং সেই পাওয়ারটা দেখানোর জায়গা হচ্ছে মেয়েটা শরীরের উপর কবজা করা। উল্টো দিক থেকে ছেলে, মানে যে পুরুষ, সেও তো মানে তারও তো একটা শরীরের আদান প্রদান হচ্ছে, সেটা কিন্তু কোথাও দেখে না, সেটাও কিন্তু কোথাও ভাবা হয় না। তুমি শুধু পুরুষে লিমিট করছো কেন? এই যে কথাগুলো তুমি বলছো যে ও তো বাবা, ও যা পোশাক পরে ও তো দেখেই বোঝা যায়, আমি এই কথাগুলো মেয়েদের অনেক বেশি শুনতে দেখেছি, বলতে দেখেছি ছেলেদের থেকে, বুঝেছো তো? হ্যাঁ, একদমই পেট্রিয়ার্কি, মানে ওদেরই কথা এমন রন্ধ্রে রন্ধ্রে বসে গেছে যে ওটাই সত্যি হয়ে গেছে। ধরো যেই মেয়েটা বলে যে বাড়ির মেয়েরা ঘুমটা না দিয়ে বাড়ির থেকে বেরোয় না, একটা মেয়েও যদি বলে, সে তো তাকে তো শেখানো হয়েছে, সেটা একটা সময় বয়সে শিখেছে। এমন তো না যে লাইক সে ঘুম থেকে উঠেই ভেবেছিল যে না বাইরে রাস্তাটা দেখবো না, ঘুমটাটাই দেখবো, ঠিক আছে, এরকম তো হতে পারে না। না, যা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আই ডোন্ট নো, ইটস নট দ্য হার্ডেস্ট থিং টু চ্যালেঞ্জ ইট। কেউ যদি ভেবে দেখে লজিক দিয়ে, মানে যদি না শুধু রাগের জায়গা থেকে বা ইয়ে থেকে দেখে, শুধু যদি লজিক দিয়ে দেখে, তাহলে হয়তো ইটস নট দ্যাট হার্ড টু আন্ডারস্ট্যান্ড। তারপরে কি হলো? তারপরে আমি জানালাম যে আমি এসে দেখা করব, এবং আমি দেখা করতে গেলাম। আমি আমার পয়েন্ট সমস্ত লিখে নিয়ে গেছিলাম। আমার মূল একটাই বড় পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে এই কমিটিতে সরকারের কেউ, ওদের দলের কেউ, অন্য দলেরও কেউ বা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ থাকবে না। সেটা বললি গিয়ে একদম ক্লিয়ারলি আমি বললাম যে থাকবে না। তাহলে মেয়েরা কমফোর্টেবলি বলতেই পারবে না, তাদের কমপ্লেনগুলো সামনেই রাখতে পারবে না যে তারা কি অসুবিধার মুখে পড়েছে। আমাদের চাই হচ্ছে ধরো আইনজীবী বা সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্ট যে কথা বলতে জানে। অ্যান্ড ডেফিনেটলি হেমা কমিটির আদলে আমাদেরও যদি কমিটির লিডার একজন চিফ জাস্টিস বা ফর্মার জাস্টিস এরকম কেউ যদি থাকে, এবং উনি আমার সেই কথাগুলো রাখলেন, এবং উনি তখন আলোচনা করে ওনার লোকজনের সামনে, আমার সামনেই উনি অনেকগুলো নাম প্রপোজ করলেন, আলোচনা করে অনেকজনকে ফোন করলেন, নিজেই করলেন। একজন ফর্মার জাস্টিসকেও তিনি ফোন করে বললেন যে আমি অনুরোধ করছি যদি আপনি এই কমিটিটাকে হেড করতে পারেন, আপনি যদি সময় দিয়ে এটাকে ইয়ে করতে পারেন। এবং উনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে অনেক অভিনেতাদের নাম নিয়ে যে এরা জানে এরকম হয়। আমি তো বলেছিলাম যে অবশ্যই জানে। আমি বলছি এরাও এরকম? বলছি না, এরা এরকম নয়, তবে জানে, কিন্তু তাদের প্রবলেম নয়, তাই জন্য এটা নিয়ে কিছু করে না।
প্রবলেমটা আমাদের। ওই জন্য ফাইনালি আমি দেখলাম আমাদের হয় কেউই কিছু করবে না, করলে আমাদেরকেই করতে হবে, ঠিক আছে। আমি কি কাউকে বলিনি শ্রবন্তী দি, ওই যে ঘটনাটার কথা আমি তোমাকে বললাম ওই প্রডিউসারের, যে তো আমি তো পরে আমার অন্য একজন কোট আনকোট ভালো ডিরেক্টরকেও বলেছে আমার সাথে এটা হয়েছে, সে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুলি একজন, যে এটা কি কিছু করা যেতে পারে। তাতে সে বলেছে যে বেসিক্যালি ওরা ধারে কাছেই যেও না, ওকে ব্লক করে দাও, ঠিক আছে, ও একদিন দেখবে টিকবে করে। বাট ইয়া তখন যেটা তখন মনে হয়েছিল যে করা ঠিক সেটাই। কিন্তু এবার মজার বিষয়টা হচ্ছে যে একটা তো কমিটি ফর্ম হচ্ছে এবং সেটা ফর্মালি হলে অ্যানাউন্সড হবে, জানাই গেল, এবং আমি বেরিয়ে আসার পরে সেটা তো মুখে 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 তখন সমস্ত জায়গায় ইয়ে হতে শুরু করলো। অ্যাট দ্য সেম টাইম একটা উইমেন্স ফোরাম ফর্ম হয়েছে যেখানে সমস্ত মোস্ট অভিনেত্রীরা পশ্চিমবঙ্গে তারা একসাথে একজোট হয়ে এসেছে এবং তারাও এই কমিটিটা চাইছে। শুধু তাই না, আমার যেই ডিম্যান্ডটা ছিল যে ইনভেস্টিগেশনের, তার ওপরেও তারা কিছু ডিম্যান্ড রেখেছে যেগুলো কারেক্ট, মানে যেরকম হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসে বেসিক বাথরুম থেকে শুরু করে একদম ছোট ছোট জিনিস, তারপর হচ্ছে যে কাজের হ্যারাসমেন্ট, আরও অনেক কিছু নিয়ে খুব সুন্দর করে দে হ্যাভ ফর্মড হোল লাইক লিস্ট অফ থিংস দ্যাট দে ডিম্যান্ড। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা রিফর্মও আলোচনা করছি যে একবার এই সমস্ত কিছুর এন্ডটা কি, পানিশমেন্ট তো চাই, যাদের নাম উঠে আসবে তাদের পানিশমেন্ট হোক, কিন্তু এটা আমরা পরবর্তী জেনারেশন বা আমাদেরই ভবিষ্যৎটা আমরা সুরক্ষিত করব কি করে, সেটা নিয়েও আলোচনা হচ্ছে, সেটা নিয়েও বারবার ডিসকাশন চলছে যে কীরকম ল বলো বা একটা যদি আমাদের একটা ইয়ে থাকে, আমাদের ফেডারেশনের মধ্যেও যদি একটা এরকম কমপ্লেনের জায়গা থাকে। প্রোডাকশন হাউসগুলো যেগুলো, তাদের নিশ্চয়ই আইসিসি থাকতেই হবে এবার, মানে সেটা দেখতে হবে যে আইসিসি আইনি ভাবে তো থাকা উচিত। অনেক বছর 2 বছর আগেই বোধহয় সুপ্রিম কোর্ট যখন ইয়ে করেছিল, ঠিক আছে, বলেছিল টেকনিক্যালি ফেডারেশনেরও থাকা উচিত। হয়তো দেখো 2 কলমে কোথাও লেখা রয়েছে বা কোথাও হয়তো নামকা বাস্তা আছে, সত্যি যদি থাকতো তাহলে তো মানে সেখানেই কমপ্লেনটা যেত। উনি কিন্তু নিজে, অ্যাটলিস্ট আমি বলবো যে চিফ মিনিস্টার কিন্তু নিজে আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এইটা উনি ডেফিনেটলি সিরিয়াসলি নেবেন এবং উনিও চান যে যারা এই অপরাধীরা তারা ধরা পড়ুক, তাদের নাম সামনে আসুক। এই সামনে মানে তাদের নাম বলেছিলি ওনাকে? যে দুজনের নাম আমি বলতে চেয়েছিলাম, যারা আমাকে পার্সোনালি অ্যাটাক করেছিল তাদের নাম তো আমি বলেছি, এবং উনি আরও বেশ কয়েকজনের নাম নিয়ে ডিসকাস করেন, জিজ্ঞেস করেন আমাকে, এবং আমি অবভিয়াসলি আমি বলতে বাধ্য হয়ে, যেহেতু আমার অভিজ্ঞতা নেই, আমার কাউকে শুধু কানে শোনা কথা দিয়ে অ্যাকিউজ করাটা ভুল এবং বেআইনি, তাই আমি করব না। এবং এই কমিটিটা তৈরি হলে, ইনভেস্টিগেশন হলে উনি অনেক তথ্য পাবেন মেয়েদের কাছ থেকে, নট নেসেসারিলি সব লিডিং হিরোইন। তুমি যেরকম ঘটনা বললে, অনেক মেয়ে আছে যারা ডিরেক্টর হতে এসেছিল, অভিনেত্রী হতে এসেছিল, মডেল হতে এসেছিল, তাদের হয়েই ওঠা হয়নি, তার কারণ তাদের প্রথমেই এত খারাপ অভিজ্ঞতা হয়েছে। এবং আমার কাছে প্রচুর ফোন আসতে শুরু করে এই ঘটনাটার পর থেকে, ঠিক আছে, মেয়েদের, মহিলাদের, তোমার আমাদের ফিল্মের লোকজন যারা কারুর হয়ে আমাকে বলছে যে তার সাথে এটা হয়েছে, তার সাথে মুখ হয়েছে, শুধু তাই না, যার এগেনস্টে আমি কমপ্লেন করেছি সে এমন এমন কীর্তি করেছে, সত্যি কথা বলতে আমার ঘটনাটা সেগুলোর তুলনায় ছোট। সে এমন মানে সে জায়গা পেলে যে কি করতে পারে, ঠিক আছে, কতটা নোংরা হতে পারে, ঠিক আছে, সেটার প্রমাণ সে নিজেই চতুর্দিকে ছড়িয়ে রেখে দিয়ে গেছে। সো ইনভেস্টিগেশন শুরু হলে, অনেস্টলি স্পিকিং, এই ইনভেস্টিগেশন যদি কারেক্টভাবে হয়, আমাদের যে কমিটিটা ফর্ম হচ্ছে, হ্যাঁ, এবং আমি প্রশাসনে ভরসা রাখতে চাইছি। আমাকে সবাই মিলে কলরবে বলছে যে প্রশাসনের উপর ভরসা করে কিছু হবে না, কিন্তু আমি ওই ঘরে ছিলাম, মিটিংটা করেছিলাম, আমি প্রশাসনের উপরে ভরসা করতে চাইছি যে এর একটা হেস্তনেস্ত হবে, এই ইনভেস্টিগেশন হবে এবং এতে অনেক নাম উঠে আসবে। এবং আমি এই কথাটাও দিদিকে বলেছিলাম যে এমন যদি কোনো নাম হয় যেটা কোথাও না কোথাওভাবে ওনার দলের সাথে জড়িত বা ওনার পরিচিত কেউ এর মধ্যে পড়েছে, উনি তখন কি করবেন। উনি তাতে বলেছেন কিন্তু যে আসলে আসবে, তার বিচার হবে। আমি কিন্তু এইটাই আজকে এই জন্যই মিডিয়াতে বলছি, যাতে এই যে বাংলা অভয়ার পাশে দাঁড়িয়েছে, অভয়ার জাস্টিসের জন্য পাশে দাঁড়িয়েছে, তার এই চলচ্চিত্র জগতের মেয়েদেরকেও ভুলে না যায়। তারাও
তোমাদেরই ঘরের মেয়ে কোথাও না কোথাও, এবং সিনেমায় নামা, সিনেমায় ওঠা হয় না, সিনেমা মানে খারাপ জায়গা, বাজারি জায়গা, এইটাকে পাল্টাতে মানে প্লিজ সাহায্য করো। তখন এটা একটা শিল্পের জায়গা, এটা একটা শিল্পের জায়গা, আমরা কাজ করতে আসি, আমরা শিল্পী, আমরা অভিনয় করি, আমরা নিজেদেরকে তোমাদের কাছে বারে বারে কত রকমভাবে কত রূপে তুলে ধরি যাতে তোমরা মনে একটু আনন্দ পাও, তোমরা এন্টারটেইনড হও। এবং আমার মনে হয় সেখানে আজকে দাঁড়িয়ে যদি একটা সাধারণ মেয়ে ভাবে সে অভিনেত্রী হবে, সে যেন নির্ভয়ে আসতে পারে। এই মুহূর্তে যা পরিস্থিতি, সে নির্ভয়ে আসতে পারবে না, সে ওরকম একটা ভুল ডিরেক্টর বা প্রডিউসারের হাতে পড়বে। সবার এরকম ভাগ্য হয় না যে সে প্রথম কাজই ধরো ওই রাজ চক্রবর্তী বা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘরে পেলো, যে যেখানে হচ্ছে একটা খুব সিকিউর এনভায়রনমেন্ট। হয়তো তাও আমি সিকিউর এনভায়রনমেন্ট বলছি ডিরেক্টরগুলোর নাম করে, সেখানেও কেমন প্রোডাকশন ম্যানেজার কী রয়েছে, ঠিক আছে, সেগুলোর তার আই এম নট গোনা ভাউচ ফর ইট, স্পেশালি বিফোর দিস ইনভেস্টিগেশন, ঠিক আছে। হ্যাঁ, আমি কারোর মানে আমি যা যা সমস্ত ঘটনা শুনছি শ্রবন্তী দি, তারপরে কাকে বিশ্বাস করবো কাকে করবো না বুঝে উঠতে পারছি না। তবে আমি এইটুকু বলতে পারি, আই ওয়ান্ট, ইফ ইউ আস্ক মি হোয়াট উই রিয়েলি ওয়ান্ট, উই ওয়ান্ট আ ওয়ার্ক প্লেস, আ নর্মাল ওয়ার্ক প্লেস। মানে তোমরা তোমাদের যত রকম এই যৌন চাহিদা এবং এই প্রডিউসার ডিরেক্টর হিরো এদের কথা বলছে, এগুলোকে অন্য কোথাও নিয়ে যাও, গো সামওয়্যার যেখানে তোমরা পয়সা দেবে, তোমাদের যথেষ্ট পয়সা, তোমাদের এইসব লাইক যৌন চাহিদা মিটবে। ডোন্ট কাম টু লাইক অ্যাক্ট্রেসেস, ডোন্ট শো ইউর পাওয়ার প্লে, ঠিক আছে, যে তুমি বলছিলে লাইক বিকজ আমরা তোমাদের পণ্যই, উই আর ইন্ডিভিজুয়ালস, আমরা কাজ করতে এসেছি, আমরা কাজ করতে চাই, উই আর নট অবজেক্টস ফর ইউ টু এভ্যালুয়েট যে কে কার কোলে কখন বসাবে। ইটস নট লাইক দ্যাট। আমি জানি যে শুনতে খুব খারাপ লাগে, বাট দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন। অ্যান্ড লাইক আই সেড, অমুক ভালো না, ওর সাথে কাজ করিস না, এটা হ্যাজ বিন দ্য অ্যাটিটিউড। জানো তো, যে কেউ যদি আমি জানি কার এরকম র্যাপশিট আছে সামওয়্যার ডিপ ডাউন, তাকে শুধু অ্যাভয়েড করে গেছি, তার সাথে কাজ করব না, ঠিক আছে। বাট এখন আমি রিয়েলাইজ করেছি দ্যাট ইজ নট দি অনলি সলিউশন। আমি কাজ করব না, যে এক্স বা ওয়াই মেয়েটা জানে না, বা যার কাছে ওটাই অপশন, যে অন্য জায়গায় কাজ পাচ্ছে না, বা ধরো সপ্তম বা কি অষ্টম বারে গিয়ে হয়তো সে একটা কাজ পেয়েছে, তখন তাকে ওরকম একটা কেউ লিটারালি ওরকম পজিশনে ফেললো যে ইদার ইউ, হয় তুমি লাইক আমার সাথে বিছানা শেয়ার করো, নইলে তুমি কাজ পাবে না, তুমি চলে যাও। তুমি একবার ভাবো তো ওই মেয়েটার মানসিক জায়গা কি হয়। সে তো বাই কনসেন্টে যদি সে কাজটার জন্য ধরো সে চলে গেল, I mean, why put anyone in that position at all? কেন? এটা কেউ কোনো একটা ছেলেকে কাজের দিক দিয়ে বুঝিয়ে দেখো তো, তুমি 8টা ইন্টারভিউ দিলে, 8টা ইন্টারভিউতেই পেলে না, 9ম ইন্টারভিউতে গিয়েও পেলে, তখন কেউ তোমাকে বললো তুমি একটা অদ্ভুত কিছু করো, মানে একটা কিছু খুব খারাপ কিছু করো, যে দেবীকে তুমি বিশ্বাস করো, যে দেবীকে তুমি ভালোবাসো, সেখানে গিয়ে তো সেটাকে তুমি বাথরুম হিসেবে ব্যবহার করো, তবে তোমায় চাকরি দেবো, ঠিক আছে? পারবে না তো। উল্টে আবার মনে হবে এইটুকু করে কেউ জানতে পারবে না, অ্যাটলিস্ট আমার চাকরিটা হবে, আমার সংসারটা চলবে, আমি বাড়িতে মায়ের হাতে টাকা তুলে দিতে পারবো, আমরা ঠিক করে খেতে পাবো। সেই মেয়েটি সেই পরিস্থিতিতে কী ভাবছে আমি জানি না, তার জীবনটা আমি বাঁচিনি, আমি অত্যন্ত সেই দিক থেকে আমি অত্যন্ত সুরক্ষিত একটা জীবন, একটা মানে কি বলবো ভালো ওয়েল অফ ফ্যামিলি থেকে আসা মেয়ে, বাট আই ফিল ফর দেম এভরি ডে। আরও কিছু হয়েছিল তোর সঙ্গে? অনেস্টলি স্পিকিং বড় ঘটনা বলতে এইটাই। আর মানে এনি আদার ইনসিডেন্ট যেখানে আমি কোনো রকম ধরো ইন্ডিকেশন বা আঁচও পেয়েছি যে এটা ক্যান লিড টু সামথিং, আমি আগেই সরে এসেছি, পিছিয়ে এসেছি, বুঝেই গেছি যে এই ছবি হবে না। আমি তো বলতাম হেসে, একটা সময়ের পরে আমার আর সত্যি কিছু যায় আসতো না, মানে আমি একটা কোনো মিটিংয়ের পরে যদি বুঝতাম যে শুধু এরপরে ফ্লার্ট করছে আর প্রেম নিবেদন করছে, তাহলে আমি বুঝতে পারি এটা একটা নো মিটিং, এখান থেকে মানে এটা কোনো কাজের কথা না, মানে এরপরে আমাকে চলে যেতে হবে। অ্যান্ড ফ্রম দ্য পয়েন্ট যেখান থেকে আই গো লাইক উইথ মাই ম্যানেজার অ্যান্ড টিম, তখন থেকে তো অবভিয়াসলি লাইক মানে অনেকটাই তার সাথে এমন হয়নি যে লাইক কোনো অভদ্র প্রডিউসার সে মনে করেনি যে লাইক যে সে বলবে না একটা কিছু মেসেজ করে, তা না, সেরকমইও হয়েছে। কিন্তু মেসেজ করলে কি বলো তো, সেটা তো একদম ডিরেক্টলি আমার গায়ের ওপরে না, মানে রাগ হয়েছে, দুঃখ হয়েছে, যদিও একজনের অত্যন্ত ওরকম কনস্ট্যান্ট মেসেজের দায়েই লাইক তুমি বলতে পারো যে আমি তার নামেও কমপ্লেন করবো, তখন সে শুধু আমাকে না, সে অনেক অভিনেত্রীদেরকে, হিরোইনদেরকে মেসেজ করে। হি ইজ নাথিং বাট আ পিম্প, খুব খারাপ ভাষায় বলতে গেলে। হিরোদের হয়ে সেই প্রডিউসার লাইক হি ট্রাইজ টু গেট উইমেন ফর হিম, এবং থ্যাঙ্কফুলি আমার কাছে কিছু মেসেজের স্ক্রিনশটও রয়েছে। সো
সেটা আমি ডেফিনেটলি শেয়ার করব যখন কমিটিতে হবে এবং কিন্তু যে তোর মনে হচ্ছে না যে তুই যে এগুলো করবি তুই এখানে কাজ পাবি না? কি জানি, সবাই তো খারাপ নয়। হুম, বা এটাও নয় কি যে তুই যখন 21-22 বছর বয়স ছিল তখন ভাবতাম ওগুলো। এখানকার কাজের উপরও তো তুই বসে থাকিস না, সেটাও তো না, একটা সে ব্যাপার। তো আমি ছেড়েই দাও, এখান ওখান সেখান, আই ডোন্ট ম্যাটার, লাইক ইট ডাজন্ট ম্যাটার, লাইক ওগুলো নিয়ে এখন ভাবি না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এক তো হচ্ছে আমার একটা এখন লয়াল অডিয়েন্স আছে ফর শিওর, যারা আমাকে দেখতে চায়, ঠিক আছে। আর তারা এভাবেই দেখতে চায়, কিন্তু তারা ওই মানে করলাম না তা দেখতে চায় না আর কি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে এত বছর আমি যে কজনের সাথে কাজ করেছি, মানে তুমি বলো এই মৈনাক ভৌমিক বলো, শিবুদা বলো, অরিত্র বলো, রাজ চক্রবর্তী বলো, তারপরে প্রসিদ বলো, মানে আমি যদি এর কথা বলি, পরীর কথা বলি, আমি আই হ্যাভ অনলি হ্যাড গুড এক্সপিরিয়েন্সেস, safe experiences with people because I've chosen safe experiences. It's not like অন্য কাজ আমার কাছে আসেনি, যেখানেই বুঝেছি যে এইটা অন্যদিকে ঘুরছে, আমি দুপা পিছিয়ে এসেছি। আমার কাছে তো এই ঘরগুলো এখনো খোলা আছে, এখনো রানেদার ঘর বলো বা উইন্ডোজ বলো, এরা তো আমি একদম মানে জোর গলায় বলতে পারি কোনো মিটুরিয়েতে জড়াবে না। They have conducted a safe workplace environment. Not only that, তোমার the number of women in the unit, that also says a lot, এবং সেই মহিলারা বসেদের দ্বারা কিভাবে ট্রিটেড হয় কোম্পানিতে, সেটা অনেক কিছু বলে দেয় যে তাদের মালিক কেমন। যেমন ভাবে মেয়েরা ট্রিটেড হয় কোম্পানিতে, ওদের এমপ্লয়, ওদের পিআর এর মেয়েরা, এরা, আমি সেটাই বলবো, ইটস নট লাইক অল ব্যাড, এমন না যে পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে সবাই এরকম, কিন্তু একটা খুব বড় চাঙ্কের নাম্বার। এবং যেহেতু ডিপ ডাউন হয়তো এই প্রেডেটার মানসিকতার পুরুষ মানুষরা এগুলো করতে চায়, মানে এদের কাছে এই বাজে লোকগুলো হচ্ছে আইকন, মানে এই তো জীবন, হিরো বলো বা প্রডিউসার বলো, যে মানে হয় না যে যেরকম পারবে হিরোইনদের গায়ে, ফার্স্ট অফ অল হিরোইনদের বিষয়টা অবজেক্টিফাই করে লাইক দেখা, তাদেরকে একদম ওইভাবে কাছে টানতে চাওয়া, কাছে পেতে চাওয়া, এটা তো স্বাভাবিক, মানে তুমি হিরো হয়েছো তো লাইক দিস তো ইজ, মানে যে কোনো মেয়ের উপরে আমার তো একটা অধিকার থাকবেই, এই ধারণাগুলো তো কাইন্ড অফ লাইক অনেকে নিয়েই ঘোরে। তো একটু দেখি না, যদি ইনভেস্টিগেশনের পরে কয়েকজন এই ধারণাটা পাল্টে বলতে পারে যে না, আমি সেই হিরোকে একেবারেই চাইনি সে আমার গায়ে হাত দিক, বা একেবারেই চাইনি সে আমার পাশে আসুক, বা সে আমাকে কোনো রকমভাবে লাইক টাচ করুক, তা সত্ত্বেও সে করেছে, কেন, ওয়াই টেক দিস ফর গ্রান্টেড যে আমি সার্টেন, আমি হিরো বলে। এটাও না ধরে নেয় লোকে নির্বিশেষে, এই যে কোনো ধরনের অত্যাচারের কথা বলছি আমি, যে মেয়ে তো বেশি কিছু করতে পারবে না, বেশি কিছু বলবে না, বেশি এগোবে না। তুমি বেশি বলছো, আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড একটাই সেন্টেন্স কাজ করে, কি আর করবে। হ্যাঁ, সেই ওইটাই, কি আর করবে, ঠিক আছে। তবে এইটুকু বলতে পারি যে এখন এই মুহূর্তে অনেকেই বেশ ভয়ে আছে, আমি এমনটাই জানতে পেরেছি, যে তারা ভয়ে রয়েছে যে কি হতে চলেছে, কে কি বলবে কি না বলবে। আমি এটাই বলতে চাই যে কমিটিটা তো ফর্মই করা হয়েছে যাতে কেউ কোনো নির্দোষ দোষী না হয়, এমন না যে কেউ কাউকে শুধু বদনাম করবে বলে নাম নিয়ে নিল, না হলো অ্যাননিমাসলি মেয়েরা রিপোর্ট করতে পারবে তাদের ইস্যুস, এবং সেখান থেকে একটা ইভ্যালুয়েশন হবে যে, এবং সেটা বয়ান প্রমাণ সব মিলিয়ে যে কে ঠিক কে ভুল, কে কি করেছিল, তাদেরকে ডাকা হবে, তাদের মত শোনা হবে, তাদের সাইড শোনা হবে, তারপরে গিয়ে সেটা একটা আলোচনার জায়গায় আসবে, যেখানে মানে কি বলবো, একটা ফাইনাল রিপোর্ট রেজলিউশন আসবে। ওই জন্য এমন না যে মানে এক্ষুনি কেউ নাম করে বদনাম করা হলে তো হয়ে যেত, সেটা যাতে না হয় সেটা আমি চাইও নি, পুরো ব্যাপারটাই উল্টো দিকে ঘুরে যাবে, বুঝেছো তো, যেটা আমি চাইছি সেটা না হয় যেটা আমরা চাইছি, রাদার দ্য এন্টায়ার উইমেন্স ফোরাম উল্টো দিকে ঘুরে যাবে, কার উপর ব্যক্তিগত খার অসুবিধা সেগুলো যদি বার করতে চায় সেটা প্রবলেম হবে। আমি ওই স্কোপটাই দিতে চাইছি না যেখানে কেউ বলতে পারে যে ব্যক্তিগত খার বার করেছে। প্রশাসন তো তার ব্যক্তিগত খার মানে এইখানে বার করবে না, মানে যদি কোনো মেয়ে কমপ্লেন করছে, ঠিক আছে। সো আমি আশা করছি যে মানে দ্য ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, কাজ শুরু হলে তো এতদিন অ্যাটলিস্ট আগে অ্যানাউন্স করতো যে লাইক কমিটিটা যে ফর্ম হয়েছে সেটা একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট হতো। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, যেহেতু এখনও আরজি করের কেসটার কোনো রেজলিউশন হয়নি, এখনও জাস্টিস হয়নি, সবে কিছুদিন হয়েছে ডাক্তারদের সমস্ত ডিম্যান্ডের একটা কাইন্ড অফ ইয়েস হয়েছে, এবং এটা ইভেনচুয়ালি আস্তে আস্তে থিংস আর গেটিং টু আ বিট অফ নর্মালসি। তারপরে এই ফ্লাডটা হয়ে গেল,
বিশ্বাস করো আমার নিজের মনে হয়নি যে দিস ইজ দ্য রাইট টাইম ফলো আপ করার জন্য। আমার মনে হয়েছিল ওই সময়টা ওয়াজ ইম্পর্টেন্ট, যেহেতু আমি ওটা লিখেছিলাম, আমি ওনাকে কথা বলেছিলাম এবং বলেছিলাম আমি এসে দেখা করে এটা নিয়ে কথা বলবো, আমার কথার দাম আছে, চিফ মিনিস্টার সম্মান করে আমি ওনাকে ওনার পদটাকে আমি ওই জন্য এসে দেখা করেছিলাম, মিটিং করেছিলাম এবং কি কোন দিশায় এগোতে চাই সেটা আমি বলেছিলাম। কিন্তু আমি একবারও বলছি না যে দ্য কেস ইন হ্যান্ড, আরজি করার কেসটার থেকে বড় এই মুহূর্তে আর কিছু, আমি কিন্তু সেটা কোনোভাবেই বিশ্বাস করি না। এই মুহূর্তে যদি সবার চোখ ওইখানেই থাকে, আমি চাই সেটাই যেন হয়। সবাই পুজোয় যেভাবে পুজোকে নিজের মতো করে আপন করা, আনন্দ করা করছে করুক, কিন্তু আমাদের এই যে এই প্রতিবাদটা, এই যে লড়াইটা অভয়ের জন্য, এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইটস ফর উইমেন ইন হিস্ট্রি অফ বেঙ্গল। তার কারণ ও যদি জাস্টিস না পায়, তার মানে আমাদেরও যে ভবিষ্যতে আমাদের সাথে কখনো কিছু হলে আমরাও যে জাস্টিস পাবো তার কোনো মানে নেই। এবং ও যদি জাস্টিস না পায়, যারা এগুলো করে আসছে তারা আবার মানে আরো বেশি করে একদমই, যে করতে অত বড় ঘটনা হলো, হ্যাঁ, তারপর তাই কি বুঝলাম, হলো, কি বা ঠিক আছে, হলো। তাহলে এরকম দাঁড়াবে ব্যাপারটা, বুঝেছো তো? কিন্তু আগেন লোকে আমায় গাল দেবে এটা শোনার পরে, কিন্তু আমার মনে হচ্ছে সিবিআই ইজ অন টু সামথিং। আমার নিজের মনে হচ্ছে যে সিবিআই একটা ইনভেস্টিগেশন, একটা লিড ফলো করে এগোচ্ছে এবং আমার সুপ্রিম কোর্টের বিচারে আস্থা রয়েছে বলে আমার ধারণা যে সিবিআই এবং সুপ্রিম কোর্ট এটার ফাইনাল যাই ইয়ে হোক না কেন, জাস্টিস ভার্ডিক্ট হোক না কেন, একটা কোথাও পৌঁছবে। বা বলতে পারে এটা আমার অপটিমিস্টিক অ্যাটিটিউড, যে আমি প্রার্থনা করছি মায়ের কাছে যে পুজো আসতে আসতে হ্যাঁ অভয়ার অপরাধীকেও সেও ধরা পড়বে এবং তারও শাস্তি হবে। তার শাস্তি হওয়াটা সম্বন্ধে দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ছোট ছোট মেয়েদের জন্য, সবার জন্য, যে দেখেছো এরকম অপরাধ করলে এরকম শাস্তি হয়, এরকম কিছু ইয়ে হলে সবাই পাশে এসে দাঁড়ায়, ঠিক আছে? এইটা যেন মেসেজ হয়, নট এইটা যে রাত্রিবেলা কাজ করবে না, একা ইয়ে করবে না। এইটাই তো মেসেজ হয়ে এসছে গো প্রত্যেকটা রেপের পরে। আফটার এভরি রেপ কেস উই আর টোল্ড টু নট ডু সার্টেন থিংস অ্যাজ ইফ আমাদের দোষ ছিল। হ্যাঁ, বলে দেখেছো তো একদম রাত্রিবেলা কাজ করবে না, একদম একা বেরোবে না, একদম অমুক করবে না, তমুক করবে না, আমাদের করবে নার লিস্টটা বার করতে হয়। কিন্তু কি হয়, ঠিক আছে, দেখেছো এরকম করলে কিন্তু সারা একেবারে রাজ্য কি বলবো তোমার জন্য ফাইট করে কিন্তু মানে মানুষটাকে সোজা ফাঁসিতে নিয়ে যাবে। এইরকম উদাহরণ কই? সেই উদাহরণটাই চাইছি, সেই উদাহরণের জন্যই এত লড়াই। আমাদের সেরকম উদাহরণ কই? সত্যি কথা বলতে স্কেপগোট দিয়ে কিছু হবে না গো, স্কেপগোট দিয়ে কিছু হবে না। যে করেছে ওর মা বাবা, পুরো পশ্চিমবঙ্গ সবাই জানতে চায় যে কে করেছে, কেন করেছে, কি করে হলো, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে তার শাস্তি হলো। তার যদি শাস্তি না হয়, এটা এখন একটা সিম্বলিক জায়গায় পৌঁছে গেছে, বুঝেছো তো? মানে ইটস নট জাস্ট একটা মেয়ের ঘটনা, এটা সব মেয়েদের ঘরে ঘরে ঘটনা হয়ে গেছে, সিম্বলিক লেভেলে। থেকে এতগুলো মুভমেন্ট বেরিয়ে এলো, একদমই একদমই ব্যাপারই নয়। একদমই আমার মনে হয় সে আজকে ডাক্তারদের গলার জোর বলো কি আমাদের ইন্ডাস্ট্রির মেয়েদের গলার জোর বলো, বা যে কটা জায়গা থেকে সবাই ডিমান্ড করতে পেরেছে এবং এগিয়ে আসতে পেরেছে, এবং কত ভদ্রভাবে, লাইক সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, যেটা কত বছর আগে গান্ধীজি করেছিলেন, অনেকটা সিমিলার টু সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। যতই কেউ বলার চেষ্টা করুক না কেন ইট হ্যাজ বিন ভায়োলেন্ট ও দিস দ্যাট, আমি প্রতিদিন খবর রাখতাম, প্রতিদিন আমি একটা নোট রাখতাম। আমার মা, আমার আমার বয়স্ক মা রোজ হাঁটতে বেরিয়েছে, সেখানে যদি এত সেফটি ইস্যুস থাকতো আমি নিজেও জানি আমার মা কোনোদিন যেতেন না। আর ডিফারেন্ট মিছিলে গেছে মা, এমন না যে রোজ সেম মিছিলে বা সেম কোনো দল বা কোনো অর্গানাইজেশনের জন্য, সেরকম করে না। এবং শুধু আমার মা বলে না, আমার প্রতিবেশী বলো, আমার ম্যানেজার, আমার বান্ধবী যারা ছিল পশ্চিমবঙ্গে, সবাই আমি দেখেছি যে একেবারে রাস্তায় নেমেছে। তো ওই জন্য এরকম একটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু মানে আইকনিক ফর আস। কিন্তু আমার ওটাই আশা সুমন্তি দি যে ইট লিডস টু সামথিং, নট জাস্ট দ্য মুভমেন্ট। লড়াইটা আরো বড় হচ্ছে পরিসরটা, সেটাই আমার বলার। এবং আশা করি আমরা বারবার এই ধরনের সাক্ষাৎকার আনন্দবাজার অনলাইন আমার মনে হয় এই জন্যই করে, এবং এই ধরনের মানুষ আসেন যারা সোজা কথা সোজাভাবে বলতে পারেন, একটা বড় পরিসর নিয়ে লড়তে পারেন। শুধু অভিনয় করছেন বা শুধু অভিনয়ের গল্প বলছেন তা তো নয়, সেটা বারবার ফিরে আসুক।